ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে, ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে। আমরা সাংবিধানিকভাবে যেটা দেখেছি, বাংলাদেশে সাংবিধানিক কর্তৃত্ব, সাংবিধানিক এখন আয়কতন্ত্র এবং সংসদীয় এখন আয়কতন্ত্র এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার যে বাস্তব রূপটা আমরা দেখেছি, যেটা থিওরিটিক্যালি সম্পন্ন করার জন্য হয়তো সাহস করে নাই, সামনে হয়তো করে ফেলতো ডি জোর হিসাবে, কিন্তু ডিফেক্টও আমরা দেখেছি যে একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির এখন আয়কতন্ত্র এবং কনস্টিটিউশনাল ফোয়ারার এবং সংসদীয় এখন আয়কতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল। তার কারণ ছিল যে সাংবিধানিকভাবে তাকে সেই ক্ষমতাটা দেয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী যার নাম, এবং সেটা ইতিমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে। অনেকগুলো বিধান বাকিগুলো সংসদের উপরে ছেড়ে দিয়েছে বিচার বিভাগ। যাই হোক, সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে 15th অ্যামেন্ডমেন্ট, এটা কনস্টিটিউশন ইনস্টিগেটেড দি পার্লামেন্টারি ফুয়ারার, অথবা আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য এটা ইনস্টিগেট করেছে এই 15th অ্যামেন্ডমেন্টের। কিভাবে? কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলে সরকার প্রধান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে, নির্বাচনের নাটক করে রাষ্ট্র ক্ষমতা তার ইচ্ছা মতো দীর্ঘায়িত করতে পারবে, সেই জায়গায় তখন হিউম্যান রাইটস রক্ষণাবেক্ষণের জন্য তার কোনো আর বাধ্যকতা থাকে না। পলিটিক্যাল ওয়ার্কার্স থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, রাষ্ট্রের সমস্ত শ্রেণী পেশার মানুষ যাকেই রাষ্ট্র মনে করবে তার হুমকি হিসাবে, এখানে আমি রাষ্ট্র শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ তখন এক নায়ক রাষ্ট্রকে তার নিজের মনে করেছে, সরকারের প্রধান হয়ে সে রাষ্ট্রকে নিজের মনে করেছে, ব্যক্তিগত সম্পত্তির মতো মনে করেছে। সেই জন্য রাষ্ট্র যখন তার কোনো প্রজাকে বা তার কোনো সিটিজেনকে যখন হুমকি মনে করে, তখন তাকেই যেভাবেই হোক দমনের জন্য হিউম্যান রাইটস ভায়োলেশন করে। এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের মাত্রা কোন পর্যায়ে বাংলাদেশে গিয়েছিল সেটা জাতিসংঘ এই রিপোর্টটা আপনারা স্টাডি করলে দেখবেন যে এমন কোনো জঘন্য মানবাধিকার ভায়োলেশনের তরিকা বাদ ছিল না যেই তরিকাটা তারা গ্রহণ করে নাই, বা তারা যেই তরিকা কি বলে যে অনুশীলন করে নাই। আপনারা শুধু আয়নাগরের কথা শুনেছেন বা আমাদের মুখে আমাদেরকে গুম করার কাহিনী শুনেছেন, ইতিহাস শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছে তারা তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়নাগরে থেকে উদ্ধার হয়েছে তারা হয়তো ভিজিট করেছে, কথা বলছে বা আমরা কথা বলছি, কিন্তু যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তারা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো আন্দাজ করে নিতে পারেন বা বিভিন্ন রকমের হয়তো আপনারা শুনেছেন বিভিন্ন রকমের বয়ান যে কাকে কিভাবে হত্যা করা হয়ে থাকতে পারে, বাট এক্স্যাক্টলি সিনারিওটা আমরা দেখি নাই। কিন্তু যা শুনেছি তার যদি কিছুমাত্র সত্যি হয়, তাহলে বাংলাদেশের মতো এরকম বর্বর জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের ইতিহাস হয়তো আফ্রিকার জঙ্গলেও কোনোদিন হয় নাই। সেই রকম একজন স্বৈর শাসক এবং সেই রকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে। উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে।